আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে আমরা অত্যন্ত জটিল এবং বহুল আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল পরিকল্পনার পেছনে মূল দাবিগুলো। আজ আমরা সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে এই ধারণাটির ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা প্রাচীন ধর্মগ্রন্থের বংশপরিচয় থেকে শুরু করে বর্তমান সময়ের ভূ-রাজনৈতিক লড়াই এবং গা ছমছমে এক ভবিষ্যৎবাণীর টাইমলাইন ধরে এগোবে। এখানে আমরা আমাদের হাতে থাকা নির্দিষ্ট তথ্যসূত্র এবং তার দাবিগুলোর ওপর ভিত্তি করেই পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব, যাতে কোনো রকম পক্ষপাত ছাড়াই মূল চিত্রটা পরিষ্কার হয়। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের যাত্রার ধাপগুলো হল ১. নামের উৎপত্তি, ২. বাইবেলের ভূমি দাবি, ৩. বৃহত্তর ইসরায়েলের মানচিত্র, ৪. মার্কিন সমর্থন ও ভূরাজনীতি, ৫. সম্প্রসারণ ও আঞ্চলিক প্রতিরোধ, এবং সবশেষে ৮০ বছরের ভবিষ্যৎবাণী। ইতিহাস কিভাবে ধাপে ধাপে একটি আধুনিক ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যায় তা এই ধাপগুলো পার হলেই একেবারে স্পষ্ট হয়ে উঠবে। তো আমাদের প্রথম বিভাগ ১ নম্বর, নামের উৎপত্তি। ভূমির এই ঐতিহাসিক দাবিকে বুঝতে হলে সবার আগে আমাদের একেবারে শেকড়ে ফিরে যেতে হবে। সূত্র ধরে একটু পেছনের দিকে তাকালে বেশ চমকপ্রদ একটা বিষয় চোখে পড়ে। এখানে যে নির্দিষ্ট বংশলতিকা দাও আছে, সেখানে দেখা যাচ্ছে ইব্রাহিম নবীর নাতি ছিলেন ইয়াকুব, আর এই ইয়াকুবেরই কিন্তু আরেকটা নাম ছিল ইসরায়েল। অন্যদিকে ইহুদি শব্দটা এসেছে তার বড় ছেলে ইয়াহুদের নাম থেকে, যার জন্ম হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২০০০ বছর আগে। অর্থাৎ এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল বা ইহুদি এগুলো মূলত একটি নির্দিষ্ট বংশের পরিচায়ক হিসেবেই শুরু হয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় বিভাগে ২ নম্বর, বাইবেলের ভূমি দাবি। বংশপরিচয় তো জানা হল, এবার আমাদের নজর দিতে হবে সেই প্রাচীন ধর্মগ্রন্থগুলোর দিকে। তোরাহ বা ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তির কথা উল্লেখ আছে। সূত্রটি বলছে, ঈশ্বর ইব্রাহিমকে বলেছিলেন, তোমার বংশধরদের আমি এই দেশ দিলাম, মিশরের নদী থেকে শুরু করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত। আধুনিক জায়নবাদীদের বৃহত্তর ইসরায়েল দাবির একেবারে মূল ভিত্তিপ্রস্তর হিসেবে এই প্রাচীন ঐশ্বরিক চুক্তির কথাই কিন্তু বারবার সামনে আনা হয়। কিন্তু বিতর্কের শুরুটা ঠিক কোথায় জানেন? সূত্রটি বলছে মূল চুক্তিতে ইব্রাহিমের সমস্ত বংশধরের কথা বলা হয়েছিল, যার মধ্যে ইসমাইলের দিক থেকে আসা আরব বংশধররাও কিন্তু অন্তর্ভুক্ত। কিন্তু আধুনিক রাজনৈতিক জায়নবাদীরা এই ব্যাখ্যার আমূল পরিবর্তন ঘটিয়েছে। তারা দাবি করছে যে ওই বিশাল ভূমির অধিকার একচেটিয়াভাবে শুধু ইয়াকুবের বংশধরদের জন্য, আর সেখানে আরবদের কোনো স্থান নেই। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় বিভাগে ৩ নম্বর, বৃহত্তর ইসরায়েলের মানচিত্র। তত্ত্ব আর ধর্মগ্রন্থ তো হল, এবার চলুন এর ভৌগোলিক বাস্তবায়নের দিকে তাকাই। প্রস্তাবিত এই মানচিত্রের সীমানাগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। এই আগ্রাসী পরিকল্পনার মধ্যে রয়েছে সম্পূর্ণ ফিলিস্তিন ও জর্ডান, লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ, একেবারে ইরাকের বাগদাদ পর্যন্ত এলাকা, সৌদি আরবের উত্তরাংশ এবং মিশরের সিনাই উপদ্বীপ। বুঝতেই পারছেন, এটা কোনো ছোটখাটো সীমানা নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের বিশাল এক ভূখণ্ড নিয়ে এই পরিকল্পনা। আর এটা শুধু কোনো পুরনো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নেই। সূত্রটি এখানে একটা চাক্ষুষ প্রমাণও হাজির করেছে। দাবি করা হচ্ছে ২০২৪ সালে ইসরায়েলি সেনাবাহিনীর অর্থাৎ আইডিএফের বেশ কিছু সেনার ইউনিফর্মে এমন একটা প্যাচ বা ব্যাজ দেখতে পাওয়া গেছে, যেখানে হুবহু এই বৃহত্তর ইসরায়েলের মানচিত্রটা আঁকা ছিল। এই ঘটনাটাকে পরিকল্পনার বাস্তব প্রয়োগের একটা স্পষ্ট ইঙ্গিত হিসেবেই তুলে ধরা হয়েছে। আমাদের পরের বিভাগ ৪ নম্বর, মার্কিন সমর্থন ও ভূরাজনীতি। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনের দিকে নজর দেওয়া যাক। এখানে সবচেয়ে মনোযোগ দেওয়ার মতো বিষয় হল আমেরিকার সরাসরি অবস্থান। আমরা স্ক্রিনে আমেরিকার মনোনীত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি উদ্ধৃতি দেখতে পাচ্ছি। তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে এটি ঈশ্বরের দেয়া ভূমি এবং এর পুরোটাই যদি ইসরায়েল দখল করে নেয় তবে তা চমৎকার হবে। সূত্রটি এই বক্তব্যকে বৃহত্তর ইসরায়েল প্রকল্পের প্রতি আমেরিকার সরাসরি ও প্রকাশ্য সমর্থনের অকাট্য প্রমাণ হিসেবেই ব্যবহার করেছে। এই পুরো দাবিটির ন্যায্যতা বোঝাতে উৎসটি একটা দারুণ যৌক্তিক তুলনা বা অ্যানালজি টেনেছে। একটু ভাবুন তো, ৪০০০ বছর আগের একটা ইতিহাসকে ভিত্তি করে বর্তমানের কোনো দেশ দখল করাটা কতটা অদ্ভুত। আজ যদি অটোমান সাম্রাজ্য আবার ইউরোপের জমি দাবি করে, বা ব্রিটিশরা যদি ভারতকে পুনরায় তাদের নিজস্ব কলোনি বলে দাবি করে বসে, তবে সেটা যেমন চরম হাস্যকর শোনাবে, গ্রেটার ইসরায়েলের দাবিও ঠিক তেমনই একটা ঐতিহাসিক অযৌক্তিকতা বলে এখানে তুলে ধরা হয়েছে। এবার পঞ্চম বিভাগ ৫ নম্বর, সম্প্রসারণ ও আঞ্চলিক প্রতিরোধ। তাত্ত্বিক অযৌক্তিকতা তো দেখলাম, বাস্তবে কি ঘটছে সেটা এবার দেখা যাক।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কিভাবে ধাপে ধাপে এই পরিকল্পনাটা এগিয়েছে। বিশ্লেষণে ক্রমানুসারে দেখানো হয়েছে প্রথমে ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা, এরপর ১৯৪৮ সালের যুদ্ধ ও ফিলিস্তিনিদের উৎখাত বা নাকবা, এবং পরবর্তীতে ১৯৬৭ সালের যুদ্ধের মাধ্যমে পশ্চিম তীর, জেরুজালেম এবং গাজায় ইসরায়েলের ক্রমাগত ভৌগোলিক সম্প্রসারণ। এটা বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ারই একটা ধারাবাহিক চিত্র। তবে এই পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। খুব নিরপেক্ষভাবেই এখানে তুলে ধরা হয়েছে যে ইসরায়েল বর্তমানে প্রবল আঞ্চলিক প্রতিরোধের মুখে রয়েছে। একদিকে গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর ধারাবাহিক লড়াই, আর অন্যদিকে এই পুরো প্রতিরোধ ব্যবস্থার পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। দাবি করা হচ্ছে ইরান এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় সমর্থন দিয়ে গ্রেটার ইসরায়েল পরিকল্পনাকে আক্ষরিক অর্থেই আটকে রেখেছে। আমরা চলে এসেছি একেবারে শেষ বিভাগে, ৬ নম্বর, ৮০ বছরের ভবিষ্যৎবাণী। ইতিহাস আর ভূ রাজনীতির পর এবার এক চমকপ্রদ ভবিষ্যৎবাণীর মুখোমুখি হব আমরা। ৮০। হ্যাঁ, শুধু একটা সংখ্যা মনে হলেও সূত্র অনুযায়ী এই সংখ্যাটার একটা বিশাল মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক আর ধর্মীয় ওজন আছে। বলা হয় প্রাচীন ইহুদি রাষ্ট্রগুলো কখনোই এই ৮০ বছরের সীমানা অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এক অদ্ভুত প্যাটার্ন এখানে তুলে ধরা হয়েছে। প্রায় ৩,০০০ বছর আগে রাজা দাউদ বা ডেভিডের সাম্রাজ্য ৮০ বছরের গণ্ডি পেরোনোর আগেই ভেঙে পড়েছিল। তার প্রায় ৯০০ বছর পর হাসমনিয়ান রাজবংশের সাম্রাজ্য মাত্র ৭৭ বছরে ধ্বংস হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আধুনিক ইসরায়েল রাষ্ট্র বর্তমানে তার ৭৮তম বছরে অবস্থান করছে। আর এর সাথে যখন একটা গভীর ধর্মীয় বিশ্বাস এসে মেশে, ব্যাপারটা আরও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। বর্তমানে ইসরায়েলের প্রায় ১৪% জনসংখ্যা হল চরম রক্ষণশীল হারেদি ইহুদি। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মসিহা বা ত্রাণকর্তার আগমনের আগে ধর্মনিরপেক্ষ মানুষদের দ্বারা প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র কোনোভাবেই ৮০ বছরের বেশি টিকতে পারবে না। সত্যি বলতে তারাই বর্তমান রাষ্ট্রটির অস্তিত্বকেই মন থেকে সমর্থন করে না। সব মিলিয়ে ইতিহাস আর বিশ্বাসের এই অদ্ভুত সমীকরণ আমাদের সামনে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়। এই সামগ্রিক বিশ্লেষণটি আমাদের ভাবতে বাধ্য করে, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার এই আগ্রাসী স্বপ্ন কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ৮০ বছর পূরণের আগেই প্রাচীন রাজ্যগুলোর পতনের সেই ঐতিহাসিক পুনরাবৃত্তি আবারও ঘটবে? এই অমীমাংসিত আর রোমাঞ্চকর প্রশ্নটি মাথায় রেখেই আমাদের আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। তথ্যগুলো নিয়ে আরও ভাবার অবকাশ রইল। কৌতূহল বজায় থাকুক আর নতুন কিছু জানার এই যাত্রা অব্যাহত থাকুক।